নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প হয়ে যাক একদান লুডো। কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য গল্প হয়ে যাক একদান লুডো। কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য অবশ্যই গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ওমা, ঠাকুর পুজো এই ভর দুপুরে হঠাৎ? দাদার সাথে একটু দরকার ছিল। মরি জানো না নাকি তোমার বড়দা কবে থেকে বিছানায় শয্যা নিয়েছে? ওই অ্যাক্সিডেন্টের পর থেকে। কি দরকার আমাকে বললে পারো, কিন্তু দেখা যাক যদি আমি তোমার প্রয়োজনটা মিটিয়ে দিতে পারি। বৌদির দিকে হা করে তাকিয়ে রয়েছে অর্চিষ্মান, তার নিজের বৌদি, বড় বৌদি। বড়দার বিরাট বড় তামাক পাতার ব্যবসা। নিজে অসুস্থ হলে কি হবে, প্রতিদিনই শয়ে শয়ে কর্মচারী কাজ করছে। ব্যাংক ব্যালেন্স উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বড়দার। উড়িষ্যা থেকে একটা উড়ো ফোনে বড়দা গাড়ি নিয়ে একাই ড্রাইভ করছিল। ওই সেই দিনই জাতীয় সড়কে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে। ওই থেকেই ধৃতিষ্মান বিছানা নিয়েছে। শরীরের একদিক পড়ে গিয়েছে তার। এমনিতেই উঠে বসে কাজকর্ম করতে সব সময় প্রিয়ংবদা সাহায্য করে। প্রিয়ংবদা অর্চিষ্মানের বড় বৌদি। বড়দা বরাবরই আলাদা বাড়িতে থাকতে ভালোবাসত। ব্যবসায় উন্নতি হবার পরই উত্তর কলকাতায় তিনি শিফট হয়ে যান। সেখানে অনেকগুলো ফ্ল্যাট আছে তার। এখন বাংলো বাড়িতেই থাকেন। টাকার ছড়াছড়ি, খাবে কে? অর্চিষ্মান ডাক্তারি পড়াশোনা করছে। পড়াশোনার জন্য মাঝে মধ্যে বেশ মোটা অঙ্কের টাকা তার দরকার হয়ে পড়ত। দাদা যতদিন চলাফেরা ঠিকঠাক করতে পারতেন ততদিন অর্চিষ্মানের চিন্তা ছিল না। কিন্তু গত 2 বছর ধরে দাদার অসুস্থতার কারণে নিজের প্রয়োজনের টাকার অঙ্কের কথাটা অর্চিষ্মান প্রিয়ংবদাকে বলতে সাহস পায় না। বৌদির ধারে কাছেই ঘেঁষতে ভয় পায়। বৌদি দুর্ধর্ষ সুন্দরী একজন মহিলা, যার কোমর, উরু, বক্ষ সবটাই ওই 36 হয়তো নয়, তার থেকে একটু বেশি। তবুও ওই মেদযুক্ত মোটা শরীরটা রীতিমতো আকর্ষণীয়। বড়দার বিয়ে হয়েছে বছর 5 আগে। বিয়ের পরপরই বড়দা আলাদা হয়ে গিয়েছে বৌদিকে নিয়ে। অর্চিষ্মানের পৈতৃক ভিটেতে অনেকের বসবাস, একান্নবর্তী পরিবার তারা। যখন ঠাকুমা জীবিত ছিলেন তখন ওই 51 জনের হাড়ি রান্না হতো একটা বড় হাড়িতে। এরপরে সবাই পড়াশোনার ছুতোয়, কেউ আবার ব্যবসার ছুতোয় যে যার মতো সম্পত্তি আলাদা করে বুঝে কেউ বিক্রি করে চলে গিয়েছে। এখন বেঁচে পড়তে আছে ছোট কাকা, ছোট কাকাই, ছোট বোন মীরা, আর ওই বাড়িতে অর্চিষ্মানের বাবা মা আর অর্চিষ্মান থাকে। এমনি বাড়িটা পরিপাটি, সুন্দর, রং টং করা। ঠাকুর দালানে প্রত্যেক বছর দুর্গা পুজো হয়। বড়দা আর বড় বৌদি ওই পুজোর সময়ই পায়ের ধুলো দেন আর কি।
তখনই অর্চিষ্মানের সঙ্গে বৌদির একটু কথা হয়। বৌদির চোখের মনি দুটো বেড়ালের মতো, এমনকি চোখের পাতা সেটাও যেন বেড়ালের মতোই আই ক্যাট ধরনের। এই মুহূর্তে গ্রিলের দরজার সামনে প্রিয়ংবদা দাঁড়িয়ে রয়েছে। একটা বিরাট বড় এরিয়া নিয়ে বাংলো বাড়িটা, একতলা বাড়ি। বাড়ির রং কাঠালি হলুদ রঙের, ডেটোর রংটা খয়েরি কালার। বাড়ির চারিদিকে অসংখ্য ফুল গাছে ভরা। শীতের মরশুমে বিভিন্ন সুগন্ধে সুবাসিত মৌমাছিরা পুষ্পে পুষ্পে বসে মধু সংগ্রহ করছে। বাড়ির পেছন দিকটায় বাগান আছে, ওখানে আম, জাম, কাঁঠাল, লিচু, আরো কত কি গাছের রমরমা। সজনে গাছে সজনে ফুল হয়েছে, ডাটা হবে কিছুদিন পরই। এই মুহূর্তে বাড়িতে কোনো লোকজন নেই, কর্মচারীরা যে যার বাড়িতে চলে গিয়েছে খাওয়া দাওয়া করতে। বিকেল 4টের পরই আবার শুরু হবে তাদের আনাগোনা। ট্রাক আসবে, পাতা আসবে, আর সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নানা জায়গায় পৌঁছে দেবে এই কর্মচারীরাই। অনেকক্ষণ অর্চিষ্মান ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে বৌদির দিকে। আজকে বৌদির পরনে কালো রঙের সুতির ছাপার শাড়ি, লাল ব্লাউজ, সিঁদুরের টিপটা জল করছে, যদিও সিঁথিতে সামান্য মাত্রই পরা। শাখা পলা বৌদি সব সময় পরে থাকেন, এই এখনকার মতো নয়। তবে বৌদির নাভির নিচে একটা সোনার কোমর বন্ধনী আছে, তাতে দুটো ঝুমকো দোলে। আর সেই ঝুমকোর শব্দতেই মাঝে মধ্যে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করে অর্চিষ্মানের। বৌদি এই মুহূর্তে ওনার কপাল থেকে বেরিয়ে আসা একটা লম্বা চুল হাতের আঙুলে গোটাচ্ছেন আর হাসছেন। ঠোঁট দুটো অসম্ভব রকম গোলাপি। কিছু না দিতেই, ওই যে আগেই বললাম পাড়ার ডাক সাইডের সুন্দরী যে অর্চিষ্মানের বৌদি, বলছে একটু ডেকে দিলে ভালো হতো। ঠাকুরপো, তুমি তো জানো তোমার বর্দা কবে থেকে অসুস্থ, ডাক্তার ছাড়াই বাড়িতে কারো এন্ট্রি হয় না। যদিও ডাক্তার পোদ্দার এখন আর খুব একটা ভালো পারে না, নতুন ডাক্তারদের খোঁজ করছি, অথচ দেখো বাড়িতেই একজন ডাক্তারই পড়াশোনা করছে। ঠাকুরপো, বড্ড রোগা হয়ে গিয়েছো, কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাক করো না নাকি? বিয়ের সময় তোমায় দেখতে কত হ্যান্ডসাম লাগছিল, এখন কেমন বুড়িয়ে গেছো। অর্চিষ্মান গলা খাঁকারি দেয়। সে বুঝতে পারছে তার গায়ের ময়লা জামা, এক গোছা দাড়ি গোপ, উস্কো খুস্কো চুল আর চোখে পাওয়ারের চশমা, এমনকি হাতে পায়ে নখটাও বড় হয়েছে। এইবার যে ফাইনালের টাকাটা জমা দিতে হবে, বেশ মোটা অঙ্কের অ্যামাউন্ট, কি করে চাইবে বৌদির কাছে? যদিও বৌদি বোধহয় কোনোদিনই টাকা পয়সার ব্যাপারে না করতেন না, কারণ দাদার আসল চাবিকাঠিই তো বৌদি। তবুও একবার দাদার সাথে কথা বলতে পারলে, হোমা আমি কত বোকা দেখেছ, দাঁড়িয়েই রয়েছি তোমার সাথে একা একা এখানে, ঘরে এসো, তা তো তোমার দাদার বাড়ি না, তোমার তো যখন তখন আসা হতেই পারে। বলছি, তুমি ঘরে বসবে, মানে হলে, নাকি আমার বেডরুমে যাবে? তোমার দাদার ঘরটা আলাদা, ওখানে আয়ারা এসে থাকে তো, যদিও গতদিন আসেনি, আজ এসেছিল, বাড়ি গিয়েছে, সন্ধ্যের পরে আবার আসবে। বলছি বৌদি, দাদার সঙ্গে দরকারটা ছিল, আসলে বলতে খুব খারাপ লাগছে। তুমি যদিও কখনো বারণ করনি, তবুও মানে আমার টাকাটা দরকার ছিল। টাকা? কিসের টাকা? আসলে ফাইনাল এবার হবে তো, তার একটা মোটা অ্যামাউন্ট দরকার। দাদা আমাকে সবসময় সাহায্য করতো, তুমি জানো কি না জানি না, তবে মা কিন্তু সবসময় দাদাকে বলতো যে তোমাকে জানানোর কথা। হো, তোমার ডাক্তারি পড়ার কথা? না, তোমার দাদা কিন্তু আমায় কিছু বলেনি। একবার বলেছিলাম যে শিলং ঘুরতে যাব, শুধু বললো ব্যবসার নাকি হালপত্র খারাপ। তারপরই তোমার মায়ের মুখ থেকেই শুনতে পেয়েছিলাম তোমাকে 5 লক্ষ টাকা দিয়েছিল। তারপর থেকে তোমার দাদা আমায় কিছু আর বলে না। অর্চিষ্মান বিষয়টা চেপে গেল। তার মানে দাদা বৌদির পেছনে ওকে টাকা দিয়ে সাহায্য করতো? সেটা তো একদম উচিত না। বৌদি, আমার ভুল হয়ে গেছে, আমি বরং এখন আসি। তুমি জানো না, ব্যাপারটা জেনে আমার খুব খারাপ লাগছে। টাকার জোগাড় এমনিতে মানে হয়েছে কিছু, আসলে বোঝোই তো বাবা জমি জামা বেচে আর কতটুকুই বা দেবেন। সে তো আমি জানি অর্চি,
তোমার দাদা নিজে পড়াশোনা করে নিজে লোন তুলে এই ব্যবসাপত্র করেছে। বাবা যে কিছু দেননি তা নয়, তবে বেশিরভাগটাই ঢেলেছেন তোমার পেছনে। তুমি ওনাদের ছোট সন্তান তো, বেশি আদরের। আচ্ছা ঠিক আছে, এতে আমার রাগ হবার কি আছে? আমারটুকু ঠিক থাকলেই আমি কারো কিছুতেই পাত পাড়তে পছন্দ করি না। আর আমারও তো একটা মান সম্মান আছে নাকি? মুক্ত ঝরা দাঁতের হাসিতে অর্চিষ্মানের হৃদয় যেন তার হাতের মুঠ হয়ে চলে আসবে। ঢোক গিলল সে। দেখো তো, কখন থেকে আমার সোনা ঠাকুরপোটাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। ঘরে এসো তো, এসো। জোর করে প্রিয়ংবদা অর্চিষ্মানের হাত ধরে ঘরে ঢোকায়। বাড়ির মেন গেট ক্রস করে মেন বাড়ির সামনের গেটে দাঁড়িয়েছিল ওরা। প্রধান গেটে সব সময় তালা বন্ধ থাকে। যেহেতু অর্চি এসেছে তাই বৌদি দরজা খুলেই মেন দরজার সামনে দাঁড়িয়েছিল। কলাপসেবল গেটটা ভালো করে খুলে পাশ কাটিয়ে দাঁড়ালো প্রিয়ংবদা। তারপরে অর্চির হাত ধরতেই, না না মানে, ও মা, আমি না তোমার বৌদি, হাতটুকু ধরতে পারি না নাকি? হাতটাই তো ধরছি। এমন করছো না। বৌদির এই হাসিটাই অর্চিষ্মানের সব থেকে বিরক্তির কারণ। কথায় কথায় যে কেন এত হাসি পায় এই মহিলার, ওর মাথায় ঢোকে না। বয়স কত হবে? অর্চিষ্মানের মতোই হবে। দাদাকে কি সুন্দর ভুলিয়ে ভালিয়ে রেখেছে। যদিও দাদা চিকিৎসা করাচ্ছে, ডাক্তার পোদ্দারের আনাগোনা প্রায় নিত্যদিনই থাকে, তবে ডাক্তারের বয়স হয়েছে যথেষ্ট। অর্চির ইচ্ছে আছে ডাক্তারিটা পাশ করে নিজের চেম্বার করার আগে দাদাকে চেক আপ করা, আর ভালো একটা ডাক্তারখানায় তাকে দেখানো। এখন কত উন্নত চিকিৎসা বেরিয়ে গিয়েছে। অসুস্থ মানুষ সুস্থ হতে একটু টাকা খরচের দরকার আর কি। আর একজন ভালো উপযুক্ত ডাক্তার পেলে সুস্থ হতে কতটুকুই বা সময়। দরজাটা বন্ধ করে দেয় প্রিয়ংবদা। শাড়ির আঁচলটা কোমরে গুজে এসে এগিয়ে আসে অর্চিষ্মানের দিকে। অর্চিষ্মানকে হল ঘরে বসতে বলে সে। বসো, আমি দেখি ঘরে কিছু আছে নাকি। আজ দুপুরে বেশি কিছু রান্না করিনি, মাংস করেছিলাম একটু। তোমার বড়দা অনেকদিন খেতে চাইছে। জানো তো মানুষটার একটা দিক পড়ে গিয়েছে, শক্ত মাংসটা অব্দি চিবিয়ে খেতে পারে না, ওটাকেও আমার মিক্সিতে গলিয়ে দিতে হয়। মাঝে মধ্যে খুব দয়া হয় তোমার বড়দার ওপরে। সম্পূর্ণ অঙ্গটা যদি পড়ে যেত, যদি কোমায় চলে যেত, তাহলে তো আমার এটুকুও থাকতো না, তাই না অর্চি বলো? এমন করে কথাটা বলল যেন এরকম হবে, সবটুকু পড়ে গেলে বা কোমায় চলে গেলে আমি বাঁচতাম। কিন্তু কথাটা ঘুরিয়ে নিল বড় বৌদি। অর্চিষ্মান যে সেটা ধরতে পারলো না তা নয়, তবে প্রতিবাদ করার ভাষা তার নেই। হাতে নখগুলো কত বড় বড় হয়ে গেছে, তোমার খোঁচা লাগে না? বলে আবার একটা হাসি। খোঁচা? খোঁচা কেন লাগবে? না মানে ইয়ে করতে গিয়ে, ও যখন পটিতে যাও। বলে আবার হাসলো। অর্চিষ্মানের বিরক্তি লাগছে। আমি বরং এখন যাই বৌদি, আসলে আমার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রসো একটু, তুমি তো এখন কলেজ যাচ্ছ না, আজ তো ছুটি। বসো না, একটু বড় বৌদির হাতের রান্নাটাই খেয়ে যাও। কি 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 খাওয়াবে? ওই যে মাংস ভাত। আরে বাবা, মুরগির, আর কারো না। অর্চিষ্মান ঢোক গেলে বড় বৌদি বলে, শোনো, টাওয়ালটা দিচ্ছি, ফ্রেশ হয়ে এসো। ইস, কি ঘামের গন্ধ বেরোচ্ছে তোমার গা থেকে। এত ফাইলপত্র নিয়ে ঘুরছো, তোমার দাদা কি ভিখিরি হয়ে গেছে নাকি? আরে আমি আছি তো, টাকার জোগাড় নিয়ে চিন্তা করতে হবে না। এসো, তুমি রিল্যাক্স হয়ে বসো। কেমন অর্চি? তুমি হলে আমার ছোট দেওর, আর কত আদরের, কত ভালোবাসার। বসো, আমি টাওয়ালটা এনে দিচ্ছি, আর খাবারটা গরম করে দিচ্ছি, চটপট খেয়ে নাও। তোমার দাদাকে একটু আগেই খাইয়ে গেল আয়াটা। তোমার দাদা খেতে পারলো না, ওর ভালো লাগে না। সত্যি, গরম খাবার মুখের সামনে ধরি, তাও বেচারার মুখ দিয়ে নাল পড়বে, কিন্তু খাবারটা খাবে না। বড় বৌদির চোখ দুটো জ্বলে উঠল। অর্চি বুঝতে পারল সেটা। কিছুক্ষণ পর বড় বৌদি টাওয়ালটা হাতে ধরিয়ে দিল অর্চির।
বড় বৌদির হাত দুটো উষ্ণ, নিটোল, শরীরের প্রত্যেকটা অঙ্গ। যেখানে যতটুকু মাংসপিণ্ডের দরকার, সৃষ্টিকর্তা সেখানে ঠিক ততটুকু মাংসপিণ্ড দিয়েই এই শরীরটা গঠন করেছেন। অর্চিষ্মান দেখতে অনেকটা তার বর্দা ধৃতিষ্মানের মতো, তবে তার বর্দা একটু শ্যামবর্ণ, অর্চি টুকটুকে ফর্সা। উচ্চতায় একই তারা, বয়সের পার্থক্য অনেকটাই। তাই ছোটবেলা থেকেই বর্দা খুব স্নেহ করত অর্চিকে। বর্দারই ইচ্ছে ছিল সে যেন ডাক্তারি পড়ে, কারণ বাড়িতে একটা ডাক্তার থাকা মানে অনেক সুযোগ সুবিধা পাওয়া, বিশেষ করে ওই হাসপাতালগুলো ভর্তির ক্ষেত্রেও। আর এখন তো প্রত্যেক ঘরে ঘরেই মারাত্মক মারাত্মক সব অসুখের ডেরা। কই, হাঁ করে কি দেখছো? যাও না, স্নানটা সেরে এসো। কিন্তু বৌদি, তোমার কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা কেন হবে? ঠান্ডা পড়েছে, একটু জল গরম করে দেবো নাকি? গরম জলে তোমার শরীরের সমস্ত ময়লা সাবান আর শ্যাম্পুর সুগন্ধে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, আর তোমার ফর্সা শরীরটায় টপ টপ করে থাকবে জলের ধারা। বৌদি, আমার গরম জল লাগবে না, আমি ট্যাঙ্কির জলেই পারবো। এ বাবা, গিজার আছে তো, জল গরম কেন করব? সুইচ টিপে আর সব টকটক করে গরম হয়ে যাবে। তারপর বৌদি, তুমি বরং খাবারটাই দাও। এই তো ভালো ছেলে, খিদে পেয়েছে, পেটে কিল দিয়ে বসে আছো। বাড়িতে আজকে যাওনি না? না বৌদি, আজ সোজা কলেজ থেকে এসেছি, টাকাটার খুব দরকার। আজকে কলেজ? হ্যাঁ, মাঝে মধ্যে রবিবারেও হয়, তুমি হয়তো জানো না। ঠিক আছে, তুমি স্নানটা তো করো। খিদে পেটে কোনো কিছুই ভালো লাগে না, কিছু খেলতেও ইচ্ছা করে না, তাই না? খেলা? স্নানটা করে এসো, যাও। অর্চিষ্মান সাবান শ্যাম্পু দিয়ে খুব ভালো করে গোটা শরীরটা পরিষ্কার করে, স্নান করে। তারপর নিজের শরীরটা টাওয়াল দিয়ে ঢেকে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে। তাকিয়ে দেখে রান্নাঘরের দিকে বৌদি খাবার গরম করছে। বৌদির কোমরটা অসম্ভব সুন্দর, শাড়ির আঁচলটা এমন চিকন করে জড়িয়েছে যে কোমরের সোনার ওই কোমর বন্ধনীটা চকচক করছে। ওই ছোট্ট বল দুটো তখনও দুলছে। পায়ে বৌদির উপর মল পড়ে, কিন্তু তাতে কোনো শব্দ হয় না, কারণ মলের ঝুমুরটা খুলে রাখে বৌদি। কেন রাখে ওই প্রথম দিনই ঠাট্টার সুরে বলেছিল সে। অর্চি সবে তখন ডাক্তারি পড়ছে, লজ্জা পেয়েছিল দারুণ সে। বৌদি, তো পায়ে নুপুর পড়ো না? নতুন বউরা পায়ে নুপুর পড়ে, আর আমাদের শরিকি বাড়ি তো, বৌদিদেরকে দেখতাম। যদিও এখন তো খুঁড়তুতো সম্পর্কের কেউই আর থাকে না, সবাই চলে গিয়েছে। হাসালে, নুপুর পড়লে শব্দ হবে না? আর শব্দ হলে তুমি তো পাশের ঘরেই থাকো, তোমার ঘুম ভাঙবে না? শব্দ মানে? অর্চিষ্মানের মুখটা লাল হয়ে গিয়েছিল। নিজের আঁচলটা দুলিয়ে দুলিয়ে হাসতে হাসতেই বড় বৌদি অর্চিষ্মানের পাশ দিয়ে হেঁটে বেরিয়ে গিয়েছিল তখন। অর্চি তখনও ঘেমেছে আর এখনো ঘামছে। হোমা, বেরিয়ে গেছো? ওই দেখো, তোমার জন্য জামা কাপড় এইখানে চেঞ্জ করব, এই হল ঘরে। কে দেখবে? আমি তো আছি শুধু। আচ্ছা নাও, আমি চোখ ঢাকলাম। কেমন? না মানে? বোকা ছেলে, অমন করে কেউ লজ্জা পায় নাকি? আচ্ছা ঠিক আছে, এই যাও, আমি আঁচল দিয়ে মুখ ঢাকছি। অর্চি ভালো মতোই বুঝতে পারছে এই মহিলা সামনে থেকে সরবে না, আমি বরং বাথরুম থেকেই চেঞ্জ করে আসি। এ বাবা, কেন? ওফো, এত রাগ আমার ওপর? বলি, আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছি? আমাকে সহ্য করতে পারো না নাকি? বৌদি, এসব কি বলছো? তোমায় কেন সহ্য করতে পারবো না? তুমি আমার থেকে বয়সে? না, আমি তোমার সমবয়সী, বাজে কথা বলো না। আচ্ছা ঠিক আছে, আমি বরং খাবারটা নিয়ে আসি, ওই খাবার টেবিলে গিয়ে বসো। ড্রেসটা পরে নাও, আমি দেখবো না, কিচ্ছু দেখবো না, কেমন? অর্চিষ্মানকে জামা কাপড়টা হাতে ধরিয়ে কোমর দোলাতে দোলাতে চলে যায় প্রিয়ংবদা রান্নাঘরের দিকে। অর্চি ঝটপট তোয়ালেটা খুলে তাড়াতাড়ি কাপড়টা পরে, কিন্তু দুটো চোখ অর্চিকে নিরীক্ষণ করে নেয় আপাদমস্তক। ঘেমে গিয়েছে প্রিয়ংবদা অর্চিকে অমন অবস্থায় দেখে। ঠাকুরপোটা সত্যিই ভীষণ সুন্দর আর খুব দুষ্টু, কিচ্ছু বুঝতে চায় না।
খাবার হাতে নিয়ে চলে আসে প্রিয়ংবদা। গরম গরম বাসমতি চালের ভাত, মুগের ডাল, বেগুনি আর দেশি মুরগির ঝোল। এত কিছু? হ্যাঁ, এইসবই তো করেছিলাম। কিন্তু ওই যে তোমার দাদা খেলো না। দাদাকে এত তেল মশলা জাতীয় খাবার দিও না, অসুবিধা হতে পারে। হজমে ডিস্টার্ব হলে তো তোমারই। পাগল নাকি? ওসব পটে আমি পরিষ্কার করি না তো, ওটা তো করে ওই আয়াটা। দেখো উঠছি, সবার দ্বারা নোংরা পরিষ্কার করা হয় না। আর আমি কোন বাড়ির মেয়ে তোমরা তো খুব ভালো করেই জানো, আমার বাপি বলে দিয়েছে। হ্যাঁ, স্বামীর সেবা করবো ঠিকই, তবে স্বামীর অসুখ তো আর আমার অসুখ নয়। মানুষটা আপন, তার শরীর খারাপটা নিশ্চয়ই নয়। অর্চি তাকিয়ে থাকে। অর্চির মনে পড়ে ওই মুহূর্তে অনুপমার কথা। মেয়েটা বলেছিল, জানিস অর্চি, কাউকে ভালোবাসতে গেলে তার খারাপটা আর ভালোটা সবটা নিয়ে বাঁচতে হয়। আমি কোথায় যেন শুনেছিলাম। তার ভালো স্বভাবগুলোকে আমি ভালোবাসবো, খারাপগুলোর জন্য তাকে আমি ছেড়ে দেব বা তার জন্য তাকে দোষারোপ করব? অবশ্যই খারাপ স্বভাবগুলো তাকে ছাড়িয়ে দেওয়া যাবে ওই ভালোবাসার মাধ্যমেই, এটা আমি মানি। কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলে? অর্চির চোখের সামনে তুড়ি মারে দুবার। অর্চি বলে, না মানে খেয়ে নাও। ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। অনেকদিন পর ভালো মন্দ খাচ্ছি। আসলে হোস্টেলে থেকে থেকে মেসের খাবার খেতে খেতে জিভে একেবারে চড়া পড়ে গেছে। আর একটু দেব? না না, পেট ভরে গেছে। হে বাবা, তা কি করে হয়? আর একটু নিয়ে আসি। প্রিয়ংবদার হাতের রান্না সত্যি খুব ভালো। ফুলসজ্জার পরের দিন সবাইকে ওই গুড়ের পায়েস করে খাইয়েছিল। তখনই বুঝে গিয়েছিল সবাই, এই মেয়ের হাতে জাদু আছে। রান্নায় অসম্ভব সুন্দর তার হাত। চেটেপুটে খেয়ে হাত ধোয় অর্চি। তৃপ্তির ঢেকুর তুলে বলে, দারুণ খেলাম বৌদি, তা এবার আসি নাকি? ও মা, খেয়ে দিয়েই চলে যাবে? যাক, তুমি আমাদের মান রাখলে। মান মানে ওই যে বলে না, খেতে দিলেই শুতে চায়, শুতে দিলেই পড়তে চায়। আর না না, আমি ওই জন্যই তো বলছি বাড়ি যাই, মা বাবাও চিন্তা করবে। বাবাকে ফোন করে আমি বলে দিচ্ছি তুমি এখানে এসেছো তোমার বর্দার কাছে সাহায্য চাইতে। তোমার বাকি ইয়ারের টাকাগুলো যে এখনো শোধ হয়নি। কিন্তু বৌদি, বাবা, জানি বাবার প্রেস্টিজে লাগবে, এই তো। আর সেই কারণেই তো তোমার বর্দা আমাকে নিয়ে এখানে চলে আসলো বিয়ের পর। বাবার যে কিসের এত সমস্যা আমি বুঝি না, যদিও আমি শুনেছি ব্রিটিশ মানের মা নাকি আলাদা। আসলে বাবা বড় বৌদিকে খুব পছন্দ করতেন, সেই গর্বেই ধৃতি। বড় বৌদি লজ্জা লুকোতে না পেরে আত্মহত্যা করেছিলেন। তারপরে বাবা নিজের দোষ থাকার জন্য তোমার জন্ম দিলেন। আমি জানি, তবুও বৌদি, ছি, বাবা মার সম্পর্কে নোংরা কথা বলতে তোমার খারাপ লাগে না? বাবা, মানে লাগলো বুঝি? আরে শোনা আমার, সরি, রাগ করো না। তুমি গেস্ট রুমে গিয়ে একটু রেস্ট করো, তারপর না হয় বর্দার সঙ্গে দেখা করো। বর্দার সঙ্গে সে আমি এখনই দেখা করতে পারি? না না, স্যালাইন চলছে, শরীরটা খারাপ তো। আমি ওর কাছে যাই, অনেকক্ষণ যাইনি। মানুষটা আমার কথা হয়তো চিন্তা করছে। অর্চি অবাক হয়ে যায়। বৌদি এই একরকম আর পরক্ষণে আরেক রকম। বর্দাকে না ভালোবাসলে এত বড় বাড়িতে এই একটা মানুষের জন্যে, বিশেষ করে যুবতী এই মেয়েটা, থাকবে নাই বা কেন? তার বাবার তো টাকা কম নয়, কোটিপতি ঘরের মেয়ে প্রিয়ংবদা। বিয়ের সময় সম্পূর্ণ সোনায় মুড়িয়ে দিয়েছিল প্রিয়ংবদার বাবা। আর সেই মেয়ে এমন একটা পঙ্গু স্বামীর সাথে এতদিন সংসার করছে, অবশ্যই টান আছে। গেস্ট রুমে গিয়ে অর্চি শুয়ে পড়ে। গেস্ট রুমটা পরিপাটি করে সাজানো। কখন চোখটা লেগে এসেছিল, ঘোরটা ভাঙল একটা উষ্ণ হাতের স্পর্শে। কি বৌদি, তুমি? হ্যাঁ, ঘুম আসছিল না, তোমার বর্দা ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, একটু আমার সাথে খেলবে? খেলবো কি, চলো না একদম হয়ে যাক লুডো। লুডো? লুডো খেলবো এখন? ও মা, না খেলার কি আছে? তোমার বুঝি ভালো লাগে না?
না, সে সে তো না হয় খেলা যেতেই পারে, কিন্তু কজন? কেন? তুমি আর আমি। তবে আমার একটা শর্ত আছে। কি 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 কি? খেলায় কিন্তু খাওয়া খাওয়ি আছে। খাওয়া খাওয়ি? খাওয়া খাওয়ি? আরে খাওয়া খাওয়ি বোঝো না? বোকা ছেলে। আমরা খেলবো। এই ধরো 4টে রং আছে না, আমরা বিপরীত দিকের রং দুজন ব্যবহার করব। যখনই আমার দান আর তোমার দান, তোমার দানে আর আমার দান, ধরো তোমার গুটি যখন 2-এর ঘরে, আমি ছক্কার চালে তখন যদি 2 ফেলে দিই আর আমার গুটি যদি তোমার পেছনে থাকে, তাহলে কিন্তু তোমার গুটিটা আমি খেয়ে নেব। মানে তোমার গুটি আবার ঘরে চলে যাবে। এই কথা? আমি তো, তুমি কি ভেবেছিলে? আবার হাসে প্রিয়ঙ্বদা। অর্চি ঘেমে গেছে। ইস, ছেলেটা ঘেমে গেছে। দাঁড়াও, আঁচলটা সরিয়ে অর্চির ঘাম মুছে দেয় প্রিয়ঙ্বদা। দেওরের সেবা করার সুযোগ তো খুব একটা হয় না, শ্বশুর শাশুড়িরও হয় না। সেই পুজোর সময় গিয়ে 2 দিন থেকে চলে আসি। মাঝে মধ্যে তো আসতে পারো বৌদির কাছে, আমারও একাকিত্বের সময় কাটে। জানোই তো, তোমার বর্দা মানুষটা যখন সুস্থ ছিল তখন কত কথাবার্তা বলতো, এখন তো কথাই বলতে পারে না। ইশারায় কি বলে কিচ্ছু বুঝতে পারি না, সব সময় মুখ দিয়ে নালি পড়ে। খুব কষ্ট লাগে বৌদি, তোমার খুব দুঃখ তাই না? সেটা আর কজন বোঝে বলো? তুমি নিজের লোক, তাই তুমি সেটা রিয়েলাইজ করতে পারছো। বৌদি, তুমি তো পড়াশোনাটা আবার চালিয়ে যেতে পারো। পড়াশোনা করতে গেলে বিয়ে কেন করলাম এটা বলতে পারো। তোমার বড়দাকে ছেড়ে চলে যেতে পারি, কিন্তু না, মানুষটাকে যে বড্ড ভালোবাসি গো, ছাড়তে পারি না। আচ্ছা ছাড়ো, এবার খেলা শুরু করি। অনেকদিন লুডো খেলি না, আর খাওয়া খাওয়িও খেলি না। ওটির অসহ্য লাগছে এই হাসিটা, তবুও মানুষটা হয়তো খারাপ না। খাটে বেশ পরিপাটি করে বসলো প্রিয়ঙ্বদা, আঁচলটা গুঁজে। অর্চি বলল, বর্দার কোনো দরকার হবে না তো, ওর কাছে ঘন্টি আছে, বাজালেই চলে যাব। ঘন্টি মানে? মানে বিছানার পাশে কলিং বেলে সেট করে রেখেছি, এই দেখো তোমার ঘরেও সেটা আছে, বক্সটা বেজে উঠবে। হো, তাছাড়া মানুষটা এখন ঘুম হচ্ছে, ওই কাজের লোকটা আসার পরপরই ওর ঘুম ভাঙে, তখন আবার খাওয়াতে হয় কি না। হো, টনিক খাওয়াতে হয়, জানো তো, অনেক কিছু খাওয়াতে হয়। ডাক্তার পোদ্দার বলেছে এই নাকি শেষ, তারপরে কি হবে জানি না। বৌদি, তুমি যদি আমার ডাক্তারি পড়ার বাদবাকি টাকাটার বন্দোবস্ত করতে পারো বৌদি, আমি কথা দিচ্ছি দাদার চিকিৎসার দায়িত্ব আমি নেব, তোমার যা টাকা পয়সা আমি সব শোধ করে দেব। দুষ্টু, নিজের লোকের কাছে কেউ আবার ধার করে নাকি? না, চাল দাও দেখি। প্রথম চালেই অর্চি ছক্কা খেলে, আর পরে পুট। প্রিয়ঙ্বদার প্রথম প্রথম চাল পড়ছিল না, তারপরে প্রিয়ঙ্বদাও ছক্কা 5 খেলে একেবারে। খেলা বেশ ভালোই আগাচ্ছে এবং জমে উঠেছে। পরপর অর্চির বেশ কয়েকটা গুটিও উঠে গিয়েছে, প্রিয়ঙ্বদারও উঠেছে। এখন বেশ গুরুত্বপূর্ণ সময়, এই সময় দুটো মানুষই ঘেমে গেছে, খেলা চরমে উঠেছে। এখন গুটি পাস হচ্ছে একটা একটা করে। অর্চির মুখে কি হাসি, সে জিতে যাচ্ছে বলে। প্রিয়ঙ্বদা বলে, রোসো ঠাকুরপো, খেলা এখনো অনেক বাকি, তোমার এখনো 2টো গুটি, আর তোমার তো 4টে গুটি। হাসলো প্রিয়ঙ্বদা, কিচ্ছু বলল না। পাকা গুটি চলে এসেছে অর্চির, এইবার ঘরে উঠে গেলেই ব্যাস। কিন্তু পাকা গুটি ঘরে ঢোকার ঠিক সেই মুহূর্তে পুঁট ফেলে গুটির ওপরে উঠে বসে প্রিয়ঙ্বদা। হে বাবা, আমার পাকা গুটি খেয়ে ফেললে? 2টো গুটি তোমার, 4টে গুটি আমার, আমিই তো বাজিমাত করব। বোকা ছেলে, তোমার 2টো গুটি 4 দিক দিয়ে আমার 4 জন প্রহরী পাহারা দিচ্ছে। নাও, তোমার গুটি কিন্তু খাবো এবার।
না না, বৌদি বৌদি শোনো শোনো, গুটিটা খেও না প্লিজ। তোমার কি লাগবে বলো? হ্যাঁ, কি বললে? তোমার কি লাগবে? মানে এত সুন্দর খেলা হচ্ছে, আমি না বৌদি হারতে পারি না, জানো তো আমার সবসময় জেতার স্বভাব, তাই। ঠাকুরপো, ঠিক কথা বলছো? হ্যাঁ, কি বলছো, হুঁশ আছে তোমার? প্রিয়ঙ্বদা ভ্রুকুটি উঁচু করে জিজ্ঞেস করে। মুখের দিকে তাকিয়ে অর্চিষ্মান বলে, বলো না তোমার কি চাই, যা চাইবে তাই দেবো। কি 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 তবু তুমি গুটি খেও না। দেখো, আমি কিন্তু সত্যি মানে হারা একদম পছন্দ করি না, কিন্তু এই খেলা তো তুমি আমি খেলছি, আর কেউ তো দেখতে পাচ্ছে না, বৌদির কাছে হারতে অসুবিধে কোথায়? না 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 না, আমি 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 হারতে শিখিনি বৌদি, আমি হারতে শিখিনি, আমি 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 জিতবো। বলো বলো কি করতে হবে? ভেবে বলছো তো, পরে আবার না না না, আমি কাউকে বলবো না, বলো বলো বলো। হাঁটু উঁচু করে কাপড়টা গুটিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে এগিয়ে আসে প্রিয়ঙ্বদা অর্চির কাছে। অর্চির কানের লতিতে শক্ত করে একটা কামড় দিয়ে বলে, খাবো এটা, দারুণ সুন্দর, কানে আবার রিং পড়েছ। এই বলে প্রিয়ঙ্বদা ওর জিভ দিয়ে অর্চির সমস্ত কান আর গলা লেহন করতে থাকে। অর্চির শরীর তখন জেগে উঠছে একটু একটু করে। দেখো, গুটি খাবো না তোমায় খাবো, কোনটা চাও? বৌদি প্লিজ প্লিজ, তুমি গুটি খেও না, দেখো দেখো, তুমি তুমি যা বলবে আমি তাই করবো। খোলো তাহলে। প্রিয়ঙ্বদা হাসে। অর্চির মধ্যে কি যেন একটা ভর করেছে, লুডো খেলায় ও কিছুতেই হারবে না। প্রিয়ঙ্বদাকে বলে, দেখো এ কথা আমাদের মধ্যেই থাকবে তো, আর কেউ জানতে পারবে না তো? সত্যি সত্যি তো? সত্যি, একদম সত্যি। এসো দেখি। কোথায়? তোমার তো দুটো গুটি রয়েছে, একটা খেয়ে সুখ হবে না আমার, দুটো খাই, তারপর না হয় কি খাবো তোমায় বলবো। বৌদি বৌদি প্লিজ প্লিজ প্লিজ, আমার গুটি খাও না বৌদি। প্রিয়ঙ্বদা অর্চির গুটিটা ঘরে রেখে দেয় আর নিজের গুটি পাস করিয়ে বেরিয়ে যায়। প্রিয়ঙ্বদার এখন বাকি 3টে গুটি, অর্চির একটা গুটি। ওই একটা গুটি বারবার খেয়ে নিচ্ছে প্রিয়ঙ্বদা, আর বারবার গুটিটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। অর্চির সে কি রাগ! প্রিয়ঙ্বদা বলছে, বাবারে, এত রাগের কি হলো? শুধু শুধু ঠাকুরপো রেগে যাচ্ছ। তোমায় তো বললাম তুমি যা বলবে তাই করবো, তুমি কেন এরকম করছো আমার সঙ্গে? গুটিটা খেও না প্লিজ। দেখো দেখো, আমি 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 জিতি, আমি জিততে চাই, আমি জিততে চাই। সেবার সেবার কোনবার কি হয়েছিল? হ্যাঁ বলো। দাদা আমার থেকে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিল, আমি একটু কমা হয়ে গিয়েছিলাম, কিন্তু 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 কি? বাবা আমাকে খুব মেরেছিল, আমি রাগের চোটে দাদার রেজাল্ট পুড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ সত্যি? তোমার এত রাগ? তুমি আমার রাগের কি দেখেছো? এরপরে বলো, শুনছি তো, বলো। বৌদি বৌদি, চাল দিও চাল দিও না, চাল দিও না। দেখো দেখো বৌদি, তুমি প্লিজ খেও না। তুমি কি চাও কি চাও? আমি 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 তোমার সঙ্গে। দাঁড়াও দাঁড়াও। পাজামা পাঞ্জাবিটা খুলতে শুরু করেছে অর্চি। অন্তর্বাস আর গেঞ্জিটা পরা। ওকে হাত দিয়ে চেপে ধরে প্রিয়ঙ্বদা। না না না, অত খুলো না। কি বলছিলে জানো? না বললে আমি নিজেই খুলতে জানি। আমার আমার দুষ্টু দেওর। হ্যাঁ বৌদি, দেখো বৌদি প্লিজ 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 প্লিজ, তুমি তুমি আমি এই চালটা দেব, এই চালে যদি একটা 5 পড়ে তাহলেই কিন্তু 5 না, ও ভাগ্যিস দেখিয়ে দিলে। এক চালে যদি আমি 6 খেলি তাহলেই তোমার এই গুটি গেল। তোমার এই গুটি বের করতে করতে আমার বাকি 2টো গুটিও উঠে যাবে, কারণ একটা গুটি আমার পাকা অলরেডি হয়েই আছে। হ্যাঁ এমন করো না, এমন করো না, দেখো দেখো। এই চাললাম বলে যেই চালটা তৈরি করেছে
প্রিয়ঙ্বদা। অমনি অর্চি বলে, বৌদি দেখো দেখো, সেবার আমার টাকার দরকার ছিল প্রচুর। আসলে বড়দা যত টাকা দিয়েছিল আমাকে তার বেশিরভাগ আমি জুয়া খেলায় উড়িয়ে দিয়েছিলাম। বাবার আমার ওপর এই জন্য খুব রাগ। বাবা বলেছে ডাক্তারি আমাকে করতে দেবে না, কারণ আমি অলরেডি 25 লক্ষ টাকা খরচ করে ফেলেছি, জুয়া খেলেছি। সেবারও খেলছিলাম, কিন্তু 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 কি হলো? বড়দাকে ফোন করেছিলে না? হ্যাঁ হ্যাঁ, বড়দাকে ফোন করেছিলাম। বড়দা আমাকে টাকা দেবে না বলে যাচ্ছে তাই করে গালিগালাজ করলো। আমার মাথায় রাগ উঠে গিয়েছিল। তাই তুমি লরির ড্রাইভার ঠিক করে বড়দাকে পিষে মারার প্ল্যান করলে। আমার রাইট অর্চি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক একদম ঠিক। তুমি তাহলে এখন ভাবো বৌদি আমি কতটা মারাত্মক। তুমি যদি আমাকে জিততে না দাও না, আমি কিন্তু। কি করবে? কি করবে? প্রিয়াঙ্গদার বুকের আঁচলটা সরিয়ে দেয় অর্চি। প্রিয়াঙ্গদাকে চিৎ করে শুইয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে অর্চি। এক হাতে তার ব্লাউজ হুক ছিঁড়তে শুরু করে সে। তার কোমর থেকে সেই কোমরের সরু বন্ধনীটার ঝুমুরের শব্দ বেজে ওঠে। বুকের আঁচল সরিয়ে ব্লাউজ ছিঁড়ে তার পেটিকোটে হাত রাখতে যাবে, এদিকে প্রিয়ঙ্বদা তখন চিৎকার করছে, বাঁচাও বাঁচাও করছে। অর্চি বলছে, বাঁচাও বাঁচাও কি? আমার পথে যে আসবে তাকে আমি নষ্ট করে দেবো, তাকে আমি বাঁচতে দেবো না। আমাকে খেলতে দেবে না। আমি ভালো খিলাড়ি, আর এইভাবেই তো ডাক্তারিতে আমি চান্স পেয়েছি। আমার কাছে যোগ্যতা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, তোমার কুমোট আমি ভাঙছি। খুব রস না, খুব তেল। বাঁচাও বাঁচাও, ধৃতি ধৃতি করে চিৎকার করছে প্রিয়ঙ্বদা। লুডোর গুটি পড়ে গিয়েছে। প্রিয়ঙ্বদাকে আপাদ মস্তক টর্চার করে চলেছে অর্চি। ঠিক সেই সময় ঘরে ওই বক্সটা বেজে ওঠে। অর্চি হিংস্র হাসি দিয়ে বলে, কি হবে কিচ্ছু হবে না বলে অর্চি তার হিংস্র একটা দাঁতের কামড় বসায় প্রিয়ঙ্বদার বুকের ওপরে। সেখান থেকে এক খাবলা মাংস ছিঁড়ে নেওয়ার মতো জোরে কামড় দিয়ে রাখে সে। অসম্ভব যন্ত্রণায় প্রিয়ঙ্বদা চিৎকার করে। তার বুক থেকে চিরে রক্ত কণা বেরিয়ে আসে। এমন সময় অর্চির মাথার পেছনে ভারী কোনো একটা বস্তুর শব্দ। অর্চি ছিটকে পড়ে। প্রিয়ঙ্বদা কাঁপতে কাঁপতে উঠে বুকের ওপর আঁচলটা জড়ায়। তার বাঁ দিকের বুক থেকে টপ টপ করে রক্ত পড়ছে। হুইল চেয়ারে করে এসে ধৃতি বসেছে, হাতে তার একটা পেতলের ফুলদানি, প্রিয়ঙ্বদারই বিয়েতে পাওয়া। তুমি এসেছ? বলেছিলাম না আমি সত্যি বার করে ছাড়বো। আমার মন বলছিল তোমার এই অ্যাক্সিডেন্ট কোইন্সিডেন্ট নয়, এটা ঘটানো একটা কাণ্ড। আমি বুঝেছিলাম। তুমি এটা কি করলে? এক্ষুনি ডাক্তার দেখাতে হবে। আমি আগে যদি বেরোতাম তাহলে ও স্বীকার করতো না ধৃতি, ও স্বীকার করতো না। ও একটা জানোয়ার, ও একটা হিংস্র। আমি পুলিশে খবর দিয়েছি, কিন্তু ওর যদি জ্ঞান আসে। তখনই 1 সেকেন্ডের মাথায় দরজার কাছে শব্দ। লোকজন জড়ো হয়ে গিয়েছে, কর্মচারীরাও চলে এসেছে, পুলিশ এসেছে, অর্চিকে ধরে নিয়ে গেছে। বাড়িতে খবরটা পৌঁছাতেই বাবা মা সকলে এসেছেন। প্রিয়ঙ্বদা হাসপাতালে ভর্তি, অবস্থা খুব খারাপ, রক্ত প্রয়োজন রয়েছে। স্বামী স্ত্রী রক্ত দেওয়া যাবে না, এদিকে প্রিয়ঙ্বদার রক্তের গ্রুপও ও নেগেটিভ। এইবার কি করে হবে? কোইন্সিডেন্টলি অর্চির রক্ত ও নেগেটিভ। তাই অর্চির বাবা বললেন, রক্তে বিষ আছে আমার ছেলের। আমার মিষ্টি বৌমাটাকে খুন করতে চেয়েছিল। ওর রক্তে যদি আমার বৌমাটা বাঁচে তবে। কিন্তু আপনি এগুলো কি বলছেন স্যার? আপনার ছেলের মাথা ফেটে গিয়েছে, সে ভর্তি, তার কাছ থেকে রক্ত নেওয়া সম্ভব নয়। ওকে, আমি সব বুঝতে পারছি, কিন্তু কত টাকা লাগবে ডক্টর? ওর রক্ত ওকে দেবেন, আমি চাই ওকে দেবেন। ওই ছেলে বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো। দরকার নেই বাবা, তুই বাড়ি ফিরে চল বাবা। তোর অ্যাক্সিডেন্টের পেছনে তোর ভাই দায়ী। ভাবতেই আমার ঘৃণা লাগছে। কি কুক্ষণে যে আমি জন্ম দিয়েছিলাম। আসলে সব আমার পাপ। আমার অমন করে নিজেকে দোষারোপ দিও না। অর্চির মা বলে কথাটা। সবই অদৃষ্ট। এখন দেখো, বৌমাটা সুস্থ হলে আর বড় ছেলেটা সুস্থ হলে বাড়ি নিয়ে যাওয়াটাই মঙ্গল। তবে ধৃতিষ্পান যে এতটা সুস্থ তা তো আমরা জানতাম না। সবই প্রিয়ঙ্বদার কাজ। কিছুদিন পর
প্রিয়ংবদা সম্পূর্ণ সুস্থ হয়েছে। অর্চি সেও হাসপাতালে ভর্তি। তার মাথায় এমন আঘাতই লেগেছে যে সে কোমায় চলে গিয়েছে। ধৃতি উঠে এখন হাঁটাচলা করতে পারে একটু একটু। ডাক্তার পোদ্দার খুব ভালো চিকিৎসা করেছে। শেষের দিন ডাক্তার পোদ্দারই প্রিয়ংবদাকে বলেছিল, আমার কি মনে হয় বৌমা, ওর অ্যাক্সিডেন্টটা করানো হয়েছে। এগুলো কি বলছেন ডাক্তার কাকু? ঠিকই বলছি, আর এটা করিয়েছে ওর খুব কাছের লোক। ধৃতি কোথা থেকে গাড়ি নিয়ে যায় এটা একমাত্র তোমার শ্বশুরবাড়ির লোকেরা ভালো করেই জানে, আর কোথায় গিয়ে দাঁড়ায়, তামাক পাতা কোথায় পায়, সবটা। আমার তো অনুমান করছি, ধরে নাও তাই। ও ছেলের চালচলন একদম ভালো না বৌমা। জুয়া খেলে, পাড়ার মোড়ে বসে মস্তানদের সঙ্গে মেলামেশা করে। ওর কোনো বন্ধু বান্ধব ওর সঙ্গে থাকতে চায় না। আমি জানতে পেরেছি আমারই এক পেশেন্টের মেয়ের কাছ থেকে, অনুপমা। তার কাছ থেকেও নাকি 50,000 টাকা ধার নিয়েছিল। সেসব দিয়ে বেচারি আর ডাক্তারিটা কমপ্লিট করতে পারিনি, ওর বাবা ওকে বিয়ে দিয়ে দিয়েছে। এবার তুমিই ভাবো তোমার দেওর কতটা মারাত্মক। কিন্তু ওর পেট থেকে কথা কি করে বার করবো? তুমি তো ভালো খেলা করতে পারো। খেলা? হ্যাঁ, ধৃতি গল্প করেছে বিয়ের পর শ্বশুর বাড়িতে বসে সবার সাথে তুমি লুডো খেলতে, মনে আছে? সে আছে। একবার নাকি অর্চির সাথে লুডো খেলতে বসেছিলে, মনে পড়ে সে অভিজ্ঞতার কথা? মনে পড়ে না মানে? বাবা, ছেলের কি মারাত্মক রাগ! লুডো ছিঁড়ে ফেলে দিয়েছিল ওপর থেকে, ওকে জিততে দেওয়া হয়নি বলে। কিন্তু খেলায় তো খাওয়া খাওয়াই থাকবেই কাকু। হ্যাঁ, ওই খাওয়া খাওয়াই তোমার তুরুপের তাস হবে। একটু চেষ্টা করে দেখোই না বৌমা। আমি তো জানি তুমি কি মেয়ে, আমি জানি তুমি পারবে। কলিং বেলের চেপার শব্দ। কি গো, আজ দিন কেমন কাটলো? খুব ভালো, আমার এই লক্ষ্মী বউটার জন্য খুব ভালো। চারও আর সোহাগ করতে হবে না। বলছি, শ্রমিকেরা এসেছে, ওদের টাকা পয়সাটা বুঝিয়ে দাও। তুমি এত বছর অসুস্থ ছিলে বলে পুজোর সময় ওরা বোনাস পায়নি। এখন তো তুমি সুস্থ, এখন বোনাসের বন্দোবস্ত করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। হাত মুখটা ধুয়ে আসি, বুঝলে? কি রান্না করেছো বলো তো? মাংস রান্না করেছি, খাসির। আজকেও, পরশুই তো খেলাম। তুমি তো এমন ছিল না প্রিয়ংবদা, এত মাংস তো পছন্দই করতে না। আজকাল বড্ড বেশি মাংস খাচ্ছ। আমি কি কম খাওয়াচ্ছি? ধাত, অসভ্যতা আমি করো না। ইচ্ছে করলে কি করব? আচ্ছা ঠিক আছে, আবার খাওয়া কন্ট্রোল করার চেষ্টা করব। কিন্তু বিশ্বাস করো দিদি, চেষ্টা করি, কিন্তু ওই মাংসের কথা ভাবলেই না কেমন যেন। আচ্ছা ঠিক আছে, থাক, খাবার রাখ, বাড়ো তুমি। হ্যাঁ, একটা কথা মনে পড়লো, ওর চেয়েও তোমার মতো খুব মাংস খেতে ভালোবাসতো ছেলেটা। অবশ্য পাপের ফল। আমি ওকে মাথায় অত জোরে মারতে চাইনি, এমনভাবে লেগে গেল যে। ঠিক আছে, বাড়ো, আমি আসছি। রক্ত, একের রক্ত অন্যের গায়ে গেলে উপকার তো হয় অবশ্যই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওই রক্তটাই স্বভাবটাও দিয়ে যায়। যদিও প্রিয়ংবদা আজকাল শ্রমিকদের সাথেও লুডো খেলছে, যারা দূর দূর থেকে কাজে আসে। বাড়ির পেছনে একটা কুয়ো তৈরি করতে বলেছে প্রিয়ংবদা ধৃতিকে। কুয়োর জল নাকি খুব ঠান্ডা আর ভালো। তার সাথে কাউকে মেরে লুডো খেলায় হারিয়ে ফেলে দেওয়াটাও বোধহয় খুব একটা কঠিন কাজ নয়। তাহলে চলো একদান হয়ে যাক লুডো। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।